গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও জিএমটি শর্টস। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা উকিলের বুদ্ধি। তাহলে শুরু করা যাক। সুবোধচন্দ্র হালদার আজ 4 বছর যাবৎ ওকালতি করছেন, কিন্তু এখনো বিশেষ সুবিধা করে উঠতে পারেননি। তিনি যখন আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তখন সবাই এক বাক্যে বলেছিল, লোকটা খুব চালাক চতুর, ওর পসার হতে বেশি দেরি হবে না। কিন্তু হায়, তাদের ভবিষ্যৎবাণী নিষ্ফল হয়েছে। বাস্তবিক বিদ্যাবুদ্ধির অভাবে যে সুবোধবাবুর পসার হয় না এমন কথা বলা যায় না। বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী যুবক, তার নামের পরেই বিদ্যার ছাপমুদ্রাঙ্কিত, বুদ্ধিও তার অসাধারণ ছিল। পাশ করে তিনি দিনাজশাহী জেলায় গিয়ে বসবেন বলে স্থির করলেন। শুনেছিলেন সেখানে কাজকর্ম যথেষ্ট এবং বারও তেমন স্ট্রং নয়। রওনা দেওয়ার আগে ভবানীপুরে তার নিজের গ্রামের এক উকিলের সঙ্গে দেখা করতে যান। তার হাতে একটা ছোট ব্যাগ ছিল। উকিলবাবুর সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি বললেন, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। ব্যাপারটা কি? আগে আপনার জন্য সামান্য কিছু উপহার এনেছি, আপনাকে নিতে হবে কিন্তু। উপহার? এত বেশ, কি উপহার এনেছো হে? সুবোধ তখন ধীরে ধীরে ব্যাগটা খুললেন। তার ভিতর থেকে বের হলো একটি চকচকে নতুন অলপাকার চাপকান এবং একটি ঝকঝকে নতুন সামলা। জিনিস দুটো বের করে সুবোধ বললেন, এই দুটো অনুগ্রহ করে আপনাকে নিতে হবে। বাহ, তাই মন্দ নয়, কিন্তু মানেটা কি? মানে আছে বই কি। কি বলো দেখি? এই দুটি নিয়ে আপনার পুরনো চাপকানার সামলাটি আমায় যদি অনুগ্রহ করে দেন। এতক্ষণে উকিলবাবু যেন অন্ধকারে আলো দেখতে পেলেন। বেশ বেশ বেশ, ভালো বুদ্ধি করেছো। আগে যাচ্ছি নতুন জায়গায় ওকালতি করতে, একে আনকোড়া নতুন উকিল, তার উপর যদি নতুন সামলা আর চাপকান দেখে তাহলে মক্কেল কি আর কাছে ঘেঁষবে বলুন তো? দেখো হে, আমি বলে দিচ্ছি, তুমি শিগগিরই পসার করে তুলতে পারবে। তুমি বারের উপযুক্ত লোক। এইভাবে পুরনো চাপকান ও সামলা জোগাড় হলো। নিজের নবীনত্ব ভালো করে ঢাকবার প্রয়াসে সুবোধচন্দ্র কবিরাজি দোকান থেকে এক শিশি পাক তেল কিনে এনেছিলেন। ইচ্ছে ছিল মাথায় মেখে সামনের চুলের কিছুটা অংশ সাদা করে ফেলবেন, কিন্তু একটা দুর্বলতার মুহূর্তে স্ত্রীর কাছে কথাটা ফাঁস করে ফেলেছিলেন। পরদিন শুনলেন বিড়ালে শিশিটা টেবিলের ওপর থেকে কেমন করে নাকি ফেলে দিয়েছে। শিশি ভেঙে তেলটুকু নষ্ট হয়ে গেছে। কিন্তু দিনকাল কি ভয়ানক পড়ল যে এত বুদ্ধি ধরে সেও 4 বছর ধরে দিনাজশাহীর বার লাইব্রেরিতে যাতায়াত করে মক্কেল জোটাতে পারল না। সুবোধচন্দ্রের বাসাটা সদর রাস্তার ধারেই। ছোট দোতলা বাড়ি, রাস্তার উপর একটা দরজা আছে, তারপর সামান্য একটু কম্পাউন্ড, তারপর ঘরের বারান্দা। বাড়িটার ভাড়া মাসে 20 টাকা করে, কিন্তু 3-4 মাস ভাড়া বাকি পড়ে গেছে। যে মুদির দোকান থেকে চাল প্রভৃতি আসে সেও শতখানেক টাকা পায়। বাড়িওয়ালা ও মুদি সুবোধবাবুকে ভীষণ বিরক্ত করতে আরম্ভ করেছে। দিনাজশাহীতে এসে তার টাকা পয়সা উপার্জন না হোক, তিনি 2টি কন্যা রত্ন উপার্জন করতে পেরেছেন, আর উপার্জন করেছেন একটি বন্ধু রত্ন, জগৎ প্রসন্ন বাবু। জগৎবাবুর সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব। জগৎবাবু একজন নতুন উকিল, তবে তার অবস্থা সুবোধচন্দ্রের মতো শোচনীয় নয়। তার বাবা স্থানীয় উকিল ছিলেন। বাবার মৃত্যুর পর পুরনো মক্কেলদের মধ্যে কেউ কেউ তার ছেলেকে ছেড়ে যায়নি। শীতের সকাল, অফিসে বসে চিনির অভাবে গুড় দিয়ে সুবোধবাবু চা খাচ্ছিলেন। স্বদেশীর কল্যাণে এখন আর তাতে তাঁর লজ্জা নেই। গর্ব করে লোককে বলেন,
দোকানদার বেটাদের বিশ্বাস নেই মশাই। দেশি চিনি বলে যা দেয় তা হলো জাভার চিনি। লোকে মনে করে হলদে চিনি হলে দেশি হয় আর সাদা দানাদার চিনি শুধু বিদেশি। তা কিন্তু মহা ভুল। জাভা, মরিশাস প্রভৃতি দেশ থেকে রাশি রাশি হলদে চিনি আমদানি হচ্ছে। তার চেয়ে মশাই আমি গুড়ই বেশি নিরাপদ মনে করি। সুবোধবাবুর চা খাওয়া শেষ হয়ে গেল। করে এ চাপা, কাপটা নিয়ে যা রে। গেল মরে গেল নাকি? পেয়ালা নিয়ে যাওয়ার জন্য ঝিকে ডাকাডাকি করলেন, কিন্তু সাড়া পেলেন না। তখন অগত্যা নিজেই পেয়ালা বাড়ির মধ্যে নিয়ে গেলেন। স্ত্রীর কাছে শুনলেন আজ ঝি বাকি বেতনের জন্য ঝামেলা করে রাগ করে চলে গেছে। বলেছে নালিশ করে টাকা আদায় করে নেবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের হাতে এক ছিলিম তামাক সেজে সুবোধচন্দ্র বেরিয়ে আসলেন। কলেজে পড়ার সময় অন্যান্য ইয়াং বেঙ্গলের মতো তিনিও ধূমপান করতেন না। বারে এসে দেখলেন বিজ্ঞ উকিলরা সকলেই ধূমপান করে থাকেন, অল্প বিস্তর ইত্যাদিও পান করেন। শুধুমাত্র নতুন উকিলরাই সব ধরনের নেশাদ্রব্য থেকে বিমুখ। এই দেখে আর দেরি না করে সুবোধবাবু 2 টাকা দামের এক গড়গড়া কিনে ফেললেন। 8 আনা 1 সের তামাকে তার 15 দিন চলতে লাগলো। খবর নিয়ে জানলেন ইত্যাদির দাম অনেক, 3 টাকার কম 1 বোতল পাওয়া যায় না। সুতরাং ইত্যাদি করতে ক্ষান্তই রইলেন। মাসে 1 টাকার তামাক পুড়িয়েও যখন পসার হলো না, তখন সুবোধবাবু একদিন রাগ করে তামাক খাওয়া ছেড়ে দিলেন। কিন্তু 2 দিন যেতে না যেতেই আবার ধরতে হলো। কমলি তাকে ছাড়ল না। তবে এখন তিনি যে তামাক ব্যবহার করেন তা 8 আনা সের নয়, 4 আনা সের মাত্র। শীতের সকাল গড়িয়ে গেছে। আজ রবিবার, কাছারি যেতে হবে না। নিশ্চিন্ত মনে সুবোধচন্দ্র ধূমপান করতে লাগলেন আর নিজের অদৃষ্ট চিন্তায় মগ্ন হলেন। তার সামান্য যা পৈতৃক পুঁজি ছিল তা খরচ হয়ে গেছে। তারপর স্ত্রীর গয়নাগুলো একে একে যেতে আরম্ভ করেছে। এমন করে কতদিন আর চলবে? কি উপায় হবে? ইদানিং বিজ্ঞাপন দেখে অনেক জায়গায় কাজের জন্য আবেদন করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। দিন দিন খরচ বেড়েই চলেছে। আয়ের অঙ্ক শূন্য বললেই হয়। মাঝে মাঝে কমিশন করে কিছু পান, কিন্তু তাতে কোনো মতেই সংকুলান হয় না। ভাবতে লাগলেন আর ধূমপান করতে লাগলেন। ভালো মোহন ভোগ খাবে, গাওয়া ঘি আছে, ভালো গাওয়া ঘি। বাইরে মোহন ভোগওয়ালা, ঘি গাওয়া ঘিওয়ালা রাস্তা দিয়ে হেঁকে যাচ্ছে। মক্কেলহীন একা ঘরে বসে 4 আনা সেরের 1 ছিলিম তামাক সুবোধবাবু নিমিষে শেষ করে ফেললেন। এমন সময় বাইরে পায়ের শব্দ শোনা গেল। কে আসে? মক্কেল নয় তো। পাশের আলমারির মাথা থেকে সুবোধবাবু একটি পুরনো ব্রিফ চট করে পেড়ে নিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে তা পড়তে লাগলেন। পায়ের শব্দ কম্পাউন্ড থেকে বারান্দায় উঠল। পর মুহূর্তে জগৎপ্রসন্নবাবু প্রবেশ করলেন। তার হাতে একটি সংবাদপত্র। ব্রিফ সরিয়ে রেখে সুবোধবাবু বন্ধুকে স্বাগত সম্ভাষণ করলেন। আরে এসো এসো, এত সকালে কি মনে করে? আর ভাই বসে বসে কি করি, এলাম একটু গল্প গুজব করতে। তা বেশ করেছো। আমিও তো একা একা ছটফট করে মরছিলাম। এই ওটা কি আজকের বেঙ্গলি নাকি? দাও 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 দেখি। কাগজ নিয়ে সুবোধবাবু চাকরি খালির বিজ্ঞাপন খুঁজতে লাগলেন। জগৎবাবু বললেন, শুনেছ, পরশু বেলা 7টার সময় ফুলার সাহেব এসে পৌঁছবেন। 7টার সময়? শুনে খুশি হলাম। তা আমার বাড়ি আসবেন না নিশ্চয়ই? বলা যায় কি, আসেনি যদি এত ভয় কেন? না ভাই, আমার স্বদেশী ঘরকন্যা, তাতে ঝিটিও পালিয়েছে। তাকে খাতির করব কি করে? খাতির যদি করতে পারো তাহলে সুবিধে করে নিতে পারো, এই বললুম। বেচারি যেখানে যাচ্ছে কেউ খাতির করছে না, কোনো মিউনিসিপ্যালিটি অভ্যর্থনা করছে না।
অনেক জায়গার ডিস্ট্রিক্ট বোর্ড পর্যন্ত অভিনন্দন পত্র দেওয়ার প্রস্তাব করে বেসরকারি সভ্যদের কাছে হার মেনে যাচ্ছে। আরে খাতির করলে যদি একটা চাকরি বাকরি পাওয়া যায় তো বলো, আমি নিজে একটা অভিনন্দন পত্র দিয়ে ফেলি। শোনোনি, পূর্ববঙ্গের একজন উকিল ফুলার সাহেবের নামে একটা কবিতা রচনা করে গভর্নমেন্ট প্লিডারের পদ পেয়ে গেছে। সুবোধচন্দ্রের জীবনে এই একটা পরম মুহূর্ত উপস্থিত হলো। মজা করে যা প্রস্তাব করেছিলেন, হঠাৎ গম্ভীরভাবে সে কথাটা মনে মনে পর্যালোচনা করতে লাগলেন। কয়েক মুহূর্ত চিন্তা করে বললেন, যা বলেছ, একটা গভর্নমেন্ট প্লিডারি পেয়ে গেলে যে গোজন্ম থেকে উদ্ধার হয়ে যায় ভায়া, কি করা যায় বলো দেখি। জগৎবাবু কিন্তু কথাটা মজার ছলেই নিলেন। বললেন, এই যে ইংরেজি কবিতা লিখতে পারবে? না, কখনো দুটো লাইনও মেলায়নি। আরে চেষ্টা করে দেখো না, একটা কবিতা লিখে সোনার জলে ছাপিয়ে ফেলো। ফুলার সাহেব আসার দিন সেটা বিতরণ করো, আর ফুলার সাহেবকেও একটা কপি পাঠিয়ে দাও। এই যে ফরিদ সিংহের সরকারি উকিল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েও অভিনন্দন দেননি, আরে তাকে নিয়েই তো গন্ডগোল চলছে। চাও তো তাঁর পদটা পেয়ে যেতে পারো। সুবোধ উত্তর না করে কপালে হাত দিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন। জগৎপ্রসন্ন আগের মতোই মজার ছলে বলে যেতে লাগলেন, আরে নাও নাও নাও, কাগজ কলম বের করো, আমি না হয় তোমায় সাহায্য করছি। ছেলেবেলায় আমার কবিতা লেখা অভ্যাস ছিল। আচ্ছা, কি বলে আরম্ভ করা যায়? হেল ফুলার, লর্ড অফ ইস্ট বেঙ্গল। তারপর তারপর কি মিল করা যায় বলো দেখি। সুবোধ কোনো উত্তর না দিয়ে আগের মতো ভাবতে লাগলেন। জগৎ বললেন, তার চেয়ে বরং হেল ব্যামফাইল্ড ফুলার, লর্ড অফ হাফ বেঙ্গল, শুনতে বেশ গম্ভীর। হ্যাঁ, মিল করা যায় কি? বেঙ্গলের সঙ্গে অল, ওদিকে কল, ফল, অনেক মিলই তো আছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। হেল ব্যামফাইল্ড ফুলার, লর্ড অফ হাফ বেঙ্গল, হাউ গ্ল্যাড আর দিনাজ শাহী পিপল অল টু 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 তারপরে কি হে বলো না। গোটা কবিতাটাই আমি লিখবো আর তুমি ফাঁকে দিয়ে গভর্নমেন্ট প্লিডার হবে? না হে, না না না, কবিতার কাজ নয়। আমি আর একটা কথা ভাবছি। হয়েছে 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 হয়েছে। টু ওয়েলকাম দি টু দেয়ার মোস্ট এনশিয়েন্ট টাউন, দ্য ওয়ার্দি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ক্রাউন। না, না 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 না, ওয়ার্দি কেটে গ্লোরিয়াস করো, গ্লোরিয়াস গ্লোরিয়াস। হ্যাঁ, এই সবটা শোনো দেখিনি, লিখে নাও লিখে নাও। হেল ব্যামফাইল্ড ফুলার, লর্ড অফ হাফ বেঙ্গল, হাউ গ্ল্যাড আর দিনাজ শাহী পিপল অল to welcome thee to their most ancient town, the glorious representative of the crown. লিখে ফেলো লিখে ফেলো, এমন ভাবরত্ন হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। আচ্ছা শোনো না, তুমি আমায় গোটা 50 টাকা ধার দিতে পারো? আরে আচ্ছা, বেল্লিক বেরসিক তো তুমি। হ্যাঁ, হচ্ছে কবিতার চর্চা, এমন সময় বললে কিনা টাকা ধার দিতে পারো? যাও, আমি তোমার কবিতা লেখায় সাহায্য করবো না। সুবোধের মুখে হাসি নেই, তার কপালে ভাঁজ পড়েছে। বললেন, আরে না না, ঠাট্টা নয়, গোটা 50 দাও না। আমার মাথায় একটা মতলব এসেছে। কি মতলব শুনি? বড় দাও পেয়েছি। এই বড় আইডিয়াটাই আমার মাথায় তুমি ঢুকিয়ে দিয়েছ। গভর্নমেন্টকে ঠকিয়ে আমি একটা সুবিধে করে নেবই নেব, হয় এসপার নয় ওসপার। কি করতে চাও? ফুলার সাহেবকে অভ্যর্থনা করব। তুমি কি পাগল? কে তুমি? রাজা নও, জমিদার নও, বড় চাকরিও করো না। তোমার অভ্যর্থনা ফুলার সাহেব নেবেনই বা কেন? তোমায় কি ম্যাজিস্ট্রেট সাহেব স্টেশনে যেতে নেমন্তন্ন করবেন? দরবারে কার্ড পাবে? প্রাইভেট ইন্টারভিউ করার সুযোগ পাবে? আরে নাই বা পেলাম, কিন্তু আমি এমন একটা পন্থা অবলম্বন করব যাতে ফুলার সাহেবের নজরে পড়ে যাবই যাব। ব্যাস, তাহলেই কাজ উদ্ধার হয়ে যাবে। জগৎবাবুর মুখ থেকে এখন হাসির ভাব উধাও হয়ে গেছে। বললেন, কি পাগলামি করছো? দেশ শুদ্ধ লোক কেউ ফুলার সাহেবকে অভ্যর্থনা করলো না, এদিকে তুমি করবে একা? আরে তুমি দেশদ্রোহীদের মতো নিজের স্বার্থের জন্যে দেশ নায়কদের মতের বিরুদ্ধে কাজ করবে? জগৎ, তুমি ছেলে মানুষের মতন কথা বলছো। আমি যে 4 বছর ধরে এখানে পড়ে পচে মরছি,
স্ত্রীর গয়না বিক্রি করে বাড়ির খরচ চালাচ্ছি, দেশনায়কেরা কোনোদিন কি আমায় ডেকে জিজ্ঞাসা করেছে, ও হে, তোমার ঘরে আর চাল আছে তো? ছোট ছেলে মেয়েদের জন্য আমি দুধ কিনতে পারি না, শুধু কোলের মেয়েটির জন্য 1 সের করে দুধ নিই। অন্য ছেলে মেয়েদের আমার স্ত্রী সুজি সেদ্ধ করে চিনি দিয়ে খাওয়ায়, তার খবর তুমি রাখো? নিয়মিত মাইনে পায় না বলে কোনো ঝি বেশি দিন টেকে না। কুয়ো থেকে জল তুলে তুলে আর বাসন মেজে মেজে আমার স্ত্রীর হাত দড়ির মতন শক্ত হয়ে গেছে। আমি যদি একটা সুযোগ পেয়ে নিজের উন্নতি করে নিতে পারি, তা কেন নেব না? সত্যি সত্যি যে এই নতুন আসাম গভর্নমেন্টের উপরে আমার ভক্তি উছলে উঠছে তা তো নয়। যে গভর্নমেন্ট আমাদের সর্বস্বটা নিয়ে যাচ্ছে, আমি সেই গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে যদি একটা সরকারি উকিলগিরি করে নিতে পারি, তাহলে ক্ষতিটা কি? কতকাল আর এরকম করে পাওনাদারের কাছে প্রতিদিন অপমানিত হব? ছেঁড়া জুতো, ছেঁড়া কাপড় পরে বেড়াবো? জগৎ প্রসন্ন কিছুক্ষণ চুপ করে রইলেন। শেষে বললেন, তা কি করবে স্থির করেছো? বাড়িটা বেশ করে সাজাবো। তাতেই তোমার উদ্দেশ্য পূরণ হবে? না, তা হবে না। সেটা শুরু মাত্র, ওই মাটিতে বীজ পোঁতার মতন। তারপরে নিজে থেকে এই সমস্ত জোগাড় হয়ে যাবে। এমন অবস্থা হয়ে দাঁড়াবে যে ফুলার সাহেবের সুনজরে পড়ে যাব, আমার কাজ বাগিয়ে নেব। এই জোগাড়টা হবে তো, না শুধু লোকগঞ্জনাই সার হবে? ঠিক জোগাড় হবে, কিন্তু তুমি সাহায্য না করলে হবে না। আমায় কি করতে হবে? শোনো, যখন যেমন বলবো তখন তেমন করবে। আপাতত আমি বাড়ি সাজালে পর তুমি পথে ঘাটে আমার খুব নিন্দে করে বেড়াও। সে কাজ শক্ত নয়, তা পারবো। আর হ্যাঁ, খুব সাবধান। তোমার আমার মধ্যে এই যে ষড়যন্ত্রটি চলছে, বাইরের লোক যেন কেউ ঘুণাক্ষরেও তা জানতে না পারে। তার জন্যে ভয় নেই। ব্যাস, তাহলেই হলো। এই টাকাটা কিন্তু আজই চাই। আচ্ছা, আমি বাড়ি গিয়ে মুহুরীর হাতে পাঠিয়ে দিচ্ছি। বলে জগৎ প্রসন্ন ঘর থেকে বেরিয়ে গেলেন। সুবোধ তার সঙ্গে সঙ্গে বাইরে আসলেন। যাবার সময় জগৎ বললেন, দেখো, ষড়যন্ত্র জিনিসটার ভেতরে একটু মাদকতা আছে। এই যেমন এখনই আমাকে এই নেশাটা কেমন চেপে ধরেছে। এই খেলা কিন্তু মন্দ নয়, তবে হার হবে কি জিত হবে সেইটাই সংশয়। ঈশ্বরের ইচ্ছায় আসাম গভর্নমেন্টের এই উন্মাদ রোগটুকু কিছুদিন টিকে থাক, আমাদের ষড়যন্ত্রটা তাতেই সফল হবে। এখন আমার অদৃষ্ট আর আমার হাত যশ। হ্যাঁ, এই বলে হেসে জগৎ সুবোধের করমর্দন করার জন্য হাত বাড়ালেন। আজ সোমবার, কাল সকালে লাট সাহেব আসবেন, অথচ নগরবাসী কেউ কোনো উৎসবের আয়োজন করছে না। বঙ্গভঙ্গের শোক ও অপমান কেউই ভুলতে পারেনি। নতুন লাট সাহেবকে সকলেই বিষ নজরে দেখছিল। মিউনিসিপ্যালিটির বেসরকারি কর্মকর্তারা অভিনন্দন জানানোর বিরুদ্ধে রেজলিউশন করেছেন। ডিস্ট্রিক্ট বোর্ডের সভাতেও ম্যাজিস্ট্রেট সাহেব বিশেষ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সেখানেও অভিনন্দন দেবার প্রস্তাব তুলে গভর্নমেন্ট পক্ষ ভোটে পরাজিত হয়ে গেছেন। স্থানীয় যেসব বড় জমিদার সব সাধারণ কাজে এগিয়েছিলেন, তাদের অধিকাংশই হঠাৎ অসুস্থ হয়ে হাওয়া বদলের জন্য বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন। কেবল সম্প্রতি জনৈক মুসলমান ডেপুটি ম্যাজিস্ট্রেট ও সাব রেজিস্ট্রার সাহেবের বিশেষ চেষ্টায় 20 মুসলমান নিয়ে একটি আঞ্জুমানে ইসলামিয়া সভা গঠিত হয়েছে। সেই সভার পক্ষ থেকে দরবারে লাট সাহেবকে এক অভিনন্দন পত্র দেওয়া হবে। দুঃখের বিষয়, আঞ্জুমানের বেসরকারি কর্মকর্তাদের মধ্যে কেউই ইংরেজি ভাষায় পারদর্শী ছিলেন না। দরবারে অভিনন্দন পত্র পাঠ করে কে? এই বিষম সমস্যার কথা জেনে ঢাকার নবাব বাহাদুর একজন ইংরেজি জানা পারিষদকে দিনাজশাহীতে পাঠিয়ে দিয়েছেন। সোমবার সকালে উঠে নগরবাসীরা এক আশ্চর্য ঘটনা দেখল। সুবোধবাবু উকিলের বাড়ি সাজানোর জন্য 10-12 জন লোক লাগানো হয়েছে। রাশি রাশি ঝাউ ও দেবদারু পাতা এসেছে। কয়েকটা সদ্য ছেঁড়া কলা গাছ দেখা গেল। দেখতে দেখতে সুবোধবাবুর বাড়ির দরজার উপর বাখাড়ির আর্চ তৈরি হয়ে গেল। দেখতে দেখতে সে আর্চ দেবদারু পাতায় ঢেকে গেল। দুই পাশে 2টি কলা গাছ পোতা হলো। প্রত্যেক গাছের নিচে একটি করে হরিতাল চিত্রিত পূর্ণ ঘট।
ঘরের জানালাগুলোর চারপাশে গ্যাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হলো। বাইরের দেওয়ালের জায়গায় জায়গায় ঝাউ পাতার বৃত্ত বানিয়ে তার মাঝে বিভিন্ন রঙের ফুলের গুচ্ছ লাগিয়ে দেওয়া হলো। ফুল ও পাতাকে সজীব রাখার জন্য একজন ব্যক্তি মাঝে মাঝে পিচকারি দিয়ে সেগুলিতে জলের ছিটে দিতে লাগলেন। এই সমস্ত করতে বেলা 1টা বেজে গেল। তারপর খাওয়া সেরে একটি দরখাস্ত লিখে সুবোধবাবু পুলিশ অফিসে ছুটলেন। দরখাস্তে প্রার্থনা ছিল যেন তাঁকে শ্রীল শ্রীযুক্ত ছোটলাট সাহেব বাহাদুরের শুভাগমন উপলক্ষে আগামীকাল সন্ধ্যার সময় নিজের বাড়ির কম্পাউন্ডে কিছু বাজি পোড়াবার জন্য অনুমতি দেওয়া হয়। বলা বাহুল্য, দরখাস্ত পেশ হওয়া মাত্র পুলিশ সাহেব তা মঞ্জুর করে দিলেন। সুবোধচন্দ্র বাড়ি ফিরে এসে কাপড় চোপড় পাল্টে আবার বাড়ি সাজাতে মন দিলেন। একটি লম্বা তক্তা এনে তা সাদা কাগজে মুড়ে তার উপর লাল কাগজের কাটা অক্ষরে ফুলার সাহেবের প্রতি স্বাগত সম্ভাষণ সূচক শব্দগুচ্ছ বসাচ্ছিলেন। এমন সময় জাতীয় বিদ্যালয়ের কয়েকজন ছেলে ও যুবক এসে তার সাথে দেখা করল। একজন যুবক তাকে বিনীত নমস্কার করে বলল, নমস্কার, একটা কথা জিজ্ঞাসা করব? আপনি এসব কি করছেন? কাল লাট সাহেব আসছেন কি না, তাই বাড়িটা একটু সাজাচ্ছি। ও, তা কেউ বাড়ি সাজাচ্ছে না, আপনি সাজাচ্ছেন কেন? কেন, তাতে দোষটা কি? না মানে বঙ্গচ্ছেদের জন্য সবাই শোকগ্রস্ত, এটা কি উৎসবের সময়? শোক পালন করছে নাকি? কেন, শোক পালন কিসের? সবাই তো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে দেখছি। আপনি কি তবে বঙ্গচ্ছেদ আনন্দের বিষয় বলে মনে করেন? সুবোধচন্দ্র একটু বিপদে পড়লেন। বিগত 30শে আশ্বিন যে সভা হয়েছিল তাতে তিনি উচ্চ কণ্ঠে বলেছিলেন, ভাই সকল, বাঙালি মায়ের অঙ্গে এই খড়গাঘাত, এ রক্তপাত যতদিন এর প্রতিবিধান না হবে ততদিন যেন কোনো বিলাস বিভ্রমে আমরা মেতে না যাই, ইত্যাদি ইত্যাদি। সুবোধচন্দ্র চুপ করে রইলেন। ছেলেরা অনেক কাকুতি মিনতি করল। একজন বলল, আপনার পায়ে ধরি এসব ভেঙে ফেলুন। এত খরচা করে ফেললাম, সব নষ্ট হবে। আপনার যা খরচ হয়েছে বলুন না, আমরা স্কুল থেকে চাঁদা তুলে নিজেদের জলখাবারের পয়সা থেকে বাঁচিয়ে আপনার ক্ষতিপূরণ দিয়ে দেবো। অনুমতি করুন, আমরা নিজে এসব ভেঙে ফেলবো। সুবোধচন্দ্রের বুকের মধ্যে হঠাৎ একটা ব্যথা অনুভব হলো, কিন্তু তা মুহূর্তের জন্য মাত্র। একটু রাগের ভান করে বললেন, এই যাও তো, বিরক্ত করো না, সব কাজেই তোমরা খালি খোঁচা দিতে শিখেছো, যাও লেখাপড়া করো। ছেলেরা তখন হতাশ হয়ে ফিরে গেল। সুবোধ ভাবলেন, এসব ছেলে যেমন দুর্দান্ত, কি জানি রাতে এসে যদি সব ভেঙে দেয়। তৎক্ষণাৎ পোশাক পরে পুলিশ সাহেবের কুঠির দিকে ছুটলেন। সেখানে পৌঁছে শুনলেন সাহেব বাড়ি নেই, ম্যাজিস্ট্রেট সাহেবের কুঠিতে গেছেন। সুবোধবাবু ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলোয় গিয়ে পুলিশ সাহেবের কাছে নিজের কার্ড পাঠিয়ে দিলেন। একটু পরেই তাকে ডাকা হলো। ম্যাজিস্ট্রেট ও পুলিশ সাহেব একসাথে বসেছিলেন। সুবোধবাবু গিয়ে দুজনকে সেলাম করে দাঁড়ালেন। পুলিশ সাহেব বললেন, কি বাবু, কি চাই? হুজুর, কাল লাট সাহেব আসবেন বলে আমি আমার বাড়িটা অল্প সাজিয়েছি। লোকের মুখে শুনলাম স্কুলের ছেলেরা রাতে এসে সব ভেঙে দেবে। ও, আপনি কি আজ বাজি পোড়াবার অনুমতি চেয়েছিলেন? হ্যাঁ হুজুর, আমি। ম্যাজিস্ট্রেট সাহেবকে পুলিশ সাহেব বললেন, ও, এর কথাই আপনাকে বলছিলাম। আচ্ছা, সেজন্য আপনার কোনো চিন্তা নেই। আপনার বাড়ির সামনে সারা রাত পাহারা দেওয়ার জন্য আমি এখনই 4 জন কনস্টেবলকে হুকুম করছি। ম্যাজিস্ট্রেট সাহেব স্মিত মুখে জিজ্ঞাসা করলেন, আপনি উকিল? হ্যাঁ হুজুর। বেশ, আপনার রাজভক্তি দেখে সন্তুষ্ট হলাম। আপনি কাল দরবারে উপস্থিত থাকতে চান? হুজুর, সে তো আমার পরম সৌভাগ্যের কথা। অলরাইট, আমি আপনাকে নিমন্ত্রণ কার্ড দিচ্ছি। আপনার নামটা যেন কি? সুবোধ নাম বলল। ম্যাজিস্ট্রেট সাহেব একটি কার্ড নিয়ে নিজের হাতে নাম লিখে তাকে দিলেন। সুবোধবাবু ঝুঁকে সেলাম করে কার্ড নিয়ে মহা আনন্দে বাড়ি ফিরে আসলেন। পরদিন যথা সময়ে লাট সাহেব এলেন। কাছারির পোশাক পরে সুবোধ নিজে দরজায় দাঁড়িয়েছিলেন। লাট সাহেবের ফিটন গাড়ি ক্রমে কাছে এসে পৌঁছালো। কমিশনার সাহেব ও ম্যাজিস্ট্রেট সাহেব সেই গাড়িতে ছিলেন।
ফুলার সাহেবকে দেখা মাত্র সুবোধ মাথা নিচু করে সেলাম করলেন। লাট সাহেব স্মিত মুখে হাত তুলে তার সেলাম ফিরিয়ে দিলেন। কলা গাছ ও ফুল পাতার সাজ দেখতে লাগলেন। গেটের মাথায় সাদা জমির ওপর লাল অক্ষরে লেখা ছিল, লং লিভ ফুলার, ওয়েলকাম টু দিনাত শাহী। এই সব দেখে লাট সাহেব মৃদু হাসলেন। ধীরে ধীরে ফিটন অদৃশ্য হয়ে গেল। ঘোড়দৌড়ের ময়দানে শামিয়ানা টাঙিয়ে দরবার সাজানো হয়েছে। বেলা 10টার সময় দরবার। 9টা বাজলে একটা ঠিকা গাড়িতে সুবোধবাবু দরবারে উপস্থিত হলেন। পয়সা বাঁচাবার জন্য গাড়িটা বিদায় করে দিলেন। পায়ে হেঁটেই বাড়ি ফিরবেন। দরবারে লোক সংখ্যা অত্যন্ত অল্প। রাজা ও জমিদারের মধ্যে 2-3 জন মাত্র উপস্থিত আছেন। বাকি সবাই গভর্নমেন্ট কর্মচারী, ডেপুটি মুন্সিফ ইত্যাদি। জায়গা ভরাবার জন্য কাছারির আমলাদেরও নিমন্ত্রণ কার্ড দেওয়া হয়েছে। এতে গরিব আমলারা বড়ই অসুবিধায় পড়েছেন। তাদের অল্প বেতন কোনো ক্রমে দিনের পর দিন কাটিয়ে দেয়। কাছারি যাবার জন্য 1 সেট শুধু পোশাক আছে, তা দরবারের উপযুক্তই নয়। অনেকে চৌগা ও চাপকান চেয়ে চিনতে সংগ্রহ করেছে। যারা পারেনি তারা কাছারিরই সেই ছেঁড়া চাপকান, ময়লা সামলা এবং তালি দেওয়া জুতো পরে এসেছে। না আসলে চাকরি যাবে। ডেপুটি, মুন্সেফ, আমলা প্রভৃতি সরকারি চাকর ছাড়া হিন্দুই বলো আর মুসলমানই বলো, বেসরকারি লোক সংখ্যায় খুবই কম। আঞ্জুমানে ইসলামিয়ার 15 মুসলমান ব্যক্তিত্ব উপস্থিত হয়েছে। ক্রমে সাদা চুল, হাসি মুখ ফুলার সাহেব দরবারে প্রবেশ করলেন। সকলে নীরবে উঠে দাঁড়ালেন। আঞ্জুমানে ইসলামিয়ার অভিনন্দনপত্র পড়া হলো। ফুলার সাহেব প্রথমে ইংরেজিতে ও পরে উর্দু ভাষায় বক্তৃতা দিলেন। তারপর ইন্ট্রোডাকশনের পালা। ম্যাজিস্ট্রেট সাহেব একে একে বড় বড় লোকেদের লাট সাহেবের কাছে নিয়ে গেলেন। সুবোধবাবুও সাহস করে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে গিয়ে দাঁড়ালেন। ম্যাজিস্ট্রেট সাহেব তাঁকেও লাট সাহেবের সাথে পরিচয় করিয়ে দিলেন। ফুলার সাহেব সুবোধের সাথে হাত মিলিয়ে বললেন, তুমি কি আসার সময় রাস্তায় আমাকে সালাম করেছিলে? আগে হ্যাঁ সাহেব। তোমার বাড়ি বেশ সাজানো হয়েছিল। আমি তোমার সুরুচির প্রশংসা করি। Are you a lawyer? আগে হ্যাঁ। উকিলরা ভারী রাজদ্রোহী। আমি তাদের উপর খুব চটে আছি। But you, তুমি সুরেন্দ্র ব্যানার্জির ইঙ্গিতে বাঁদর নাচ নাচতে সম্মত হওনি, রাইট? আমি লোকের কথায় নিজের কর্তব্য ভুলে যাই না হুজুর। ভেরি ওয়েল। তুমি বিকেলে সার্কিট হাউসে আমার সঙ্গে প্রাইভেটে ইন্টারভিউ করতে এসো। এই বলে ফুলার সাহেব সুবোধকে বিদায় দিলেন। পরে অন্য লোকে ইন্ট্রোডিউসড হলো। ধীরে ধীরে সভা ভেঙে গেল। সুবোধ বেরিয়ে আসছিলেন। এমন সময় ম্যাজিস্ট্রেট সাহেব তাড়াতাড়ি এসে পকেট থেকে একটি প্রাইভেট ইন্টারভিউর নামহীন কার্ড বের করে সুবোধকে দিলেন। বললেন, এই যে এটা দেখো, তোমার ভাগ্য খুব ভালো। এই অনার স্বয়ং তোমাকে ডেকেছেন, ঠিক সময় পৌঁছে যেও। যে আজ্ঞে। এই বলে সুবোধ চলে গেলেন। হঠাৎ কি হলো? গত পরশুদিন জগৎপ্রসন্ন ঠাট্টা করে বলেছিল, দরবারে কার্ড পাবে, প্রাইভেট ইন্টারভিউ করতে নিমন্ত্রণ হবে। সবই তো হলো। এখন গভর্নমেন্ট প্লিডারিটাই কি ফসকে যাবে? আশ্চর্য, যা স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেননি সে সবই ঘটে যাচ্ছে। তবে কি সুদিন ফিরে এলো? এতদিনের পর কি গ্রহদশা কাটল? এইসব চিন্তা করতে করতে ধীরে ধীরে সুবোধচন্দ্র বাড়ির দিকে পা বাড়ালেন। বাড়ির কাছাকাছি এসে রাস্তার অন্য পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজের করা ফুল পাতার সাজ দেখতে লাগলেন। লাট সাহেব বাড়ি সাজানোর সুরুচির প্রশংসা করেছেন। এক দৃষ্টে তাকিয়ে সুবোধবাবু নিজের কীর্তি দেখতে লাগলেন। এমন সময় এক অভাবনীয় বিপদ এসে উপস্থিত হল। তিনি যে বাড়ির সামনে দাঁড়িয়ে মুগ্ধ চোখে নিজের বাড়ির শোভা দেখছিলেন তা একজন উকিলের বাড়ি।
সেই বাড়ির কয়েকজন দুষ্টু ছেলে ছাদের ওপর থেকে এক গামলা গোবর ও কাদা গোলা জল সুবোধবাবুর মাথা লক্ষ্য করে ঢেলে দিল। সুবোধচন্দ্র চমকে ওপরের দিকে তাকালেন। কে যেন বিদ্রুপের স্বরে চিৎকার করে উঠল, গোবর ও কাদা গোলা জল তার সামলা বেয়ে চাপকানে পড়ল। চাপকানকে ভিজিয়ে দিয়ে প্যান্ট বেয়ে জুতোর মধ্যে ঢুকে গেল। সুবোধবাবু জুতো চপচপ করতে করতে যথাসাধ্য দ্রুত পায়ে নিজের বাড়িতে প্রবেশ করলেন। সেই একটি মাত্র পোশাক, তাও নষ্ট হয়ে গেল। এখন কি পরে সুবোধবাবু প্রাইভেট ইন্টারভিউ করতে যান? স্নান খাওয়া সেরে তিনি অনাথবাবু ডেপুটির বাসায় ছুটলেন। তাকে পুরো ঘটনা জানিয়ে এক সেট পোশাক ধার চাইলেন। ডেপুটি বাবু বললেন, মশাই আচ্ছা তা পোশাক না হয় দিচ্ছি, কিন্তু আপনার এই অবস্থা কেন? আমরা গোলামি করছি, আমাদের সবই করতে হয়, কিন্তু আপনার বাড়ি সাজানোই বা কেন, দরবারে যাওয়াই বা কেন, প্রাইভেট ইন্টারভিউ করার এত আগ্রহই বা কেন? সাহেব নিজে বলেছেন, না গেলে সেটা কি ঠিক হয় বলুন? এসব কথা এই লোকটাকে বলাই ভালো হয়নি। এ যদি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে গিয়ে বলে দেয় তাহলে আবার চাকরি নিয়ে টানাটানি হবে। না না, তা যাবেন বই কি, সাহেব নিজে বলেছেন, অবশ্যই আপনার যাওয়া উচিত। বসুন, পোশাকটা নিয়ে আসি। প্রাইভেট ইন্টারভিউ হয়ে গেল, বাজিও পুড়ল। রাত 9টার সময় শাল মুড়ি দিয়ে সুবোধচন্দ্র জগৎবাবুর বাড়ি এসে উপস্থিত হলেন। জগৎবাবু তাকে দেখে বললেন, সাবাস সাবাস, আরে তুমি যা বললে তাই হলো যে। তারপর লাট সাহেবের কাছে গভর্নমেন্ট প্লিডারির কথা তুলেছিলে? পাগল নাকি? তাহলে যে সন্দেহ করবে, অতি ভক্তি চোরের লক্ষণ। সেসব এখনো দেরি আছে, এখনো অনেক কাঠখড় পোড়াতে হবে। তাই এবার কি করবে? আচ্ছা, টেলিগ্রামের ফর্ম আছে? আছে, বের করে দেখিনি কয়েকখানা। এই নাও। জগৎবাবু টেলিগ্রামের ফর্ম বের করলেন। সুবোধবাবু বললেন, বেঙ্গলি, অমৃতবাজার আর বন্দে মাতরম কাগজে তার পাঠাতে হবে। কিসের তার? আমার কীর্তির। আরে সে হয়ে গেছে। বেঙ্গলির সংবাদদাতা সুকুমার বাবু তোমার নামও লিখে দিয়েছেন যে বারের লোকের মধ্যে একমাত্র তুমিই বাড়ি সাজিয়েছিলে আর দরবারে উপস্থিত ছিলে। আর ওই গোবর জলের কথাটা? সেটা বোধহয় লেখেননি। আরে সেইটি হলো আসল। এই দেখো, আমি টেলিগ্রাম মুসাবিদা করে এনেছি। সুকুমারবাবুর টেলিগ্রামে আমার প্রতি যথেষ্ট গালাগাল নেই, সেটা বড্ড দরকার। আর ওই গোবর জলের কথাটা আর ওই ওয়েলকাম টু প্যান্ডেমোনিয়াম, এই দুটো বিশেষভাবে উল্লেখ করতে হবে। ওটা বড় ড্রামাটিক হয়েছে, সাধারণের কল্পনা ভারী উত্তেজিত করবে। জগৎবাবু টেলিগ্রাম নকল করে তৎক্ষণাৎ রওনা করিয়ে দিলেন। পরদিন সকালে সুবোধবাবু সেই মাত্র বিছানা ছেড়ে উঠে বাইরে এসেছেন। দেখলেন কোতোয়ালি থেকে দুজন দারোগা এসেছে। একজন দারোগা বললেন, ও মশাই, শুনলাম নাকি কাল আপনি যখন দরবার থেকে ফিরছিলেন তখন ছাদ থেকে আপনার গায়ে গোবর গোলা জল ফেলেছে? হ্যাঁ, ফেলেছিল বটে। এ কথা সাহেবদের কানে গেছে। পুলিশ সাহেব আমাদের হুকুম দিয়েছেন, আপনি যদি মামলা চালাতে চান তবে আমরা সাক্ষী প্রমাণ ইত্যাদি সব সংগ্রহ করে আপনাকে সাহায্য করব। দুঃখের বিষয়, এটা পুলিশে নেওয়ার মতন মামলা নয়। হলে আমরা কালই ওই বাড়ির বুড়ো বাচ্চা সব কটাকে ধরে না হাজতে ঢুকিয়ে দিতাম। আপনি আজ একটা নালিশ করে দিন। আগে আমি তো কাউকে দেখতে পাইনি, কার নামে নালিশ করি বলুন তো? ও বাড়িতে ছেলে পিলে যারা আছে তাদের নাম আমরা জোগাড় করে দিচ্ছি। আর তাদের বাপ উকিলবাবুটি, তিনি নিশ্চয়ই ওদের অ্যাবেট করেছেন, তার নামও লাগিয়ে দিন। তারপর সুবোধ কিছুক্ষণ চিন্তা করলেন, শেষে বললেন, পুলিশ সাহেবকে আমার সেলাম জানিয়ে বলবেন আমি তো কাউকে দেখতে পাইনি, তাই শনাক্ত করতে পারবো না। এই অবস্থায় নালিশ করলে কোনো ফল হবে না। দারোগাবাবুরা তখন দুঃখিত মনে ফিরে গেলেন। সুবোধবাবু ধূমপান করতে লাগলেন। ভাবলেন, যে ছেলেরা আমার মাথায় গোবর জল ঢেলেছিল তারা আমার আশাতেই উপকার করেছে। খবরটা এতক্ষণ বোধহয় কলকাতায় বেরিয়ে গেল। সমস্তটা জড়িয়ে এমন একটা হইচই হবে,
যে আমার কার্যসিদ্ধি হতে বেশি সময় লাগবে না। বাস্তবিক তাই হলো। 3 দিনের মধ্যে দেশময় ঢিঢি পড়ে গেল। ইংরাজি কাগজ থেকে এই খবর নকল করে বাংলা কাগজের সম্পাদকেরা বড় বড় গালিপূর্ণ প্রবন্ধ লিখলেন। কেউ কেউ লিখলেন এমন স্বদেশদ্রোহীকে অবিলম্বে সমাজচ্যুত করা উচিত। একজন রসিক লেখক সুবোধবাবুর পাপ মুক্তি নামে একটি কবিতায় লিখলেন, গোবর জল অতি পবিত্র জিনিস, লাট দরবারে ফুলার সাহেবের সাথে করমর্দন করে সুবোধবাবুর যে পাপ সঞ্চয় হয়েছিল গোবর জলে তা ধুয়ে গেছে। এই উপলক্ষে ইংলিশম্যান প্রভৃতি কাগজেও সুবোধবাবুর নাম উঠে গেল। ইংরাজ সম্পাদকরা লিখলেন, পূর্ববঙ্গে বাস্তবিক এখনও বহু রাজভক্ত শিক্ষিত লোক বিদ্যমান আছেন, শুধু বদমায়েশ লোকের হাতে লাঞ্ছনার ভয়ে তারা নিজেদের রাজভক্তি প্রকাশ করতে পারেন না। সুবোধবাবুর সৎ সাহসের প্রশংসাও বের হলো। এদিকে দিনাজ শাহীতে সুবোধবাবুর গঞ্জনার সীমা রইল না। বার লাইব্রেরিতে প্রবেশ করলেই অন্যান্য উকিলরা তাকে শুনিয়ে শুনিয়ে তীব্র মন্তব্য করতে লাগলেন। সুবোধবাবুর অনুপস্থিতিকালে একজন উকিল একদিন জগৎবাবুকে বললেন, কি তোমার বন্ধুর মতলবটা কি? দারোগা হতে চায় না ডেপুটি হতে চায়, নাকি কি 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 হতে চায়? আর মশাই জিজ্ঞেস করবেন না তো, ও লোকটার ওপর খুব চটে গেছি। তো তোমার সঙ্গে তো বেশ ভালো বন্ধুত্ব শুনেছি। বন্ধুত্ব? অমন লোককে বন্ধু বলে স্বীকার করতে অপমান বোধ হয়। তোমার সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে? মানে এমনটা করলো কেন? জানি না, আমি ওর সঙ্গে সেই দিন থেকে কথাবার্তা বন্ধ রেখেছি। লাট সাহেবের প্রস্থানের 1 সপ্তাহ পরে বারের প্রধান উকিল কিশোরী মোহনবাবুর ছেলের বিয়ে ঠিক হলো। কিশোরীবাবু বৃদ্ধ, অতি ক্ষমাশীল, অমায়িক প্রকৃতির লোক। সুবোধকে সবাই অপদস্থ করতে আরম্ভ করায় তিনি শুধু সুবোধের পক্ষ নিয়ে মাঝে মাঝে 2-1 কথা বলে থাকেন। তিনিই বললেন, সুবোধ কাজটা যা করেছে তা অত্যন্ত গর্হিত, সন্দেহ নেই। ছেলে মানুষ না বুঝে করে ফেলেছে, তাই বলে কি ওর ওপর অমন করে জুলুম করতে আছে? বেচারি কাগজে যা গালটা খেয়েছে, অন্য লোক হলে তো পাগল হয়ে যেত। যথেষ্ট হয়েছে, আর কেন? আর তোমরা ও কথা তুলো না। ফলত 2-4 জনের পরামর্শ অগ্রাহ্য করে তিনি সুবোধবাবুকেও বিয়েতে নিমন্ত্রণ করলেন। সন্ধেবেলা অফিস ঘরে বসে সুবোধচন্দ্র ধূমপান করছিলেন। শালমুড়ি দিয়ে জগৎবাবু এসে দর্শন দিলেন। আরে এসো এসো, আজ যে দেখাই পাওয়া যায় না। দুটো মনের কথা বলার ফুরসত পাই না যে। আর ভাই, ব্যাপারটা যেরকম জমিয়ে তুলেছ, আসতে ভয় করে পাছে ধরা পড়ে যাই। কিন্তু আসল কাজের তো কোনো নামগন্ধ নেই, শুধু কি গাল খেয়েই মরলে? আসল কাজই হবে হে, ভালো করে গোড়া বাঁধি আগে। সবুরে মেওয়া ফুলবেই ফুলবে। কাগজে দেখলাম ফরিদ সিংহের সরকারি উকিলের চাকরি যাবে ঠিক হয়েছে। একটা দরখাস্ত ছেড়ে দাও না। না ভাই, এ খণ্ড প্রলয়ের পরে বারে আর সুবিধে হবে না। হলাম যেন সরকারি উকিল, কিন্তু বার লাইব্রেরিতে কেউ আমার সঙ্গে আর কথা বলবে না। তাতে কি সুখ হবে? তবে করবে কি? একটা ডেপুটিগিরি পেলেই ভালো হয় ভায়া। বাঁধা মাইনে মাস গেলেই। এই হাকিমি পদটাও লোভনীয়, বুঝলে? তবে তাই দরখাস্ত করো না। না, এখন নয়, আর একটু গোড়া বাঁধি দাঁড়াও। আর কি গোড়া বাঁধবে? এক ঘরে হতে হবে। তোমরা আমাকে এক ঘরে করে দাও, ব্যাস, আর কিচ্ছু চাই না। তাহলেই ডেপুটিগিরি আমার বাঁধা। আমি একলা এক ঘরে করলে তো হবে না। আচ্ছা, জানো কিশোরীবাবুর ছেলের বিয়েতে নেমন্তন্ন করেছেন? যাচ্ছ নাকি? অবশ্যই। তোমায় নিমন্ত্রণ করা নিয়ে প্রথমে লোকে একটু গন্ডগোল করেছিল, তারপর কিশোরীবাবু বলে কয়ে তাদের থামিয়ে দিয়েছেন। ওই তো মুশকিল হয়েছে। তুমি একটা কাজ করো, যখন খেতে বসা যাবে তখন তুমি একটা ঝামেলা বাঁধাও। তারপর আমি উঠে আসবো। তারপর লম্বা টেলিগ্রাম কাগজে না হে, অত বাড়াবাড়িতে কাজ নেই, কাজটাও শক্ত, পারবো না। আরে পারতেই হবে, এটাই আসল, এর ওপর সব নির্ভর করছে। এইটা হলেই তবেই গভর্নমেন্টের কাছে আমার দাবির জোর হবে। অনেক বলা কওয়ার পর জগৎবাবু রাজি হলেন। 1 পেয়ালা চা খেয়ে বিদায় নিলেন। পরদিন নিমন্ত্রণ সভায় যথা পরামর্শ কাজ হলো। জগৎবাবু সময় বুঝে বললেন, মহাশয়রা আমাকে ক্ষমা করবেন, আমি এ নিমন্ত্রণ সভায় খেতে পারবো না।
সুবোধবাবুর মতন দেশদ্রোহী ব্যক্তির সঙ্গে একসাথে খেলে আমার জাত যাবে। এই কথা শুনে আরও কয়েকজন বলল, বলে তারাও উঠে পড়ল। সুবোধবাবু উঠে বললেন, মশাই, একজনের জন্য আপনারা আবার এতজন কেন অভুক্ত ফিরে যাবেন? তার চেয়ে আমিই উঠে যাচ্ছি। এই বলে তিনি ঝড়ের বেগে সেখান থেকে বেরিয়ে গেলেন। এই গোলমালে বৃদ্ধ কিশোরীবাবু বড়ই বিপন্ন হয়ে পড়লেন। তাড়াতাড়ি বাইরে এসে সুবোধের হাত দুটি ধরে ফেলে বললেন, ভাই চলে যেও না, এসো তোমায় আলাদা বসিয়ে খাইয়ে দিই। সুবোধবাবু তার হাত ছাড়িয়ে বললেন, এত অপমান সহ্য হয় না, বলে চলে গেলেন। বাড়ি এসে অন্যের বেনামিতে কাগজে কাগজে লম্বা টেলিগ্রাম পাঠিয়ে দিলেন। খবরের কাগজ মহলে আবার হুলস্থুলু বেঁধে গেল। বাংলা কাগজের সম্পাদকরা লিখলেন, এমন সামাজিক শাসন প্রবর্তন করে দিনাজ শাহী যে দৃষ্টান্ত দেখিয়েছে তা সব জেলার অনুকরণ করা উচিত। আরও এক সপ্তাহ কেটেছে। অফিস ঘরে বসে সুবোধচন্দ্র জগৎবাবুর সাথে কথা বলছেন। সামনে আজকের ইংলিশম্যান কাগজ খোলা রয়েছে। তাতে লেখা আছে, আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেলাম দিনাজ শাহীর উকিলবাবু সুবোধচন্দ্র হালদারকে আসাম গভর্নমেন্ট ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পদ দিতে প্রতিশ্রুতি দিয়েছেন। পুলিশ বিভাগে এমন আইনজ্ঞ ব্যক্তিদের উপস্থিতি বাঞ্ছনীয়। তাই তো হে, এ যে ভাবিয়ে তুলল। এত কাণ্ড করে এত গাল খেয়ে শেষে পুলিশের চাকরি। গভর্নমেন্ট ভালো ভেবেই দিয়েছে, এ 250 টাকায় আরম্ভ হবে। ডেপুটিগিরি 200 টাকা বই তো নয়। মাইনেটা মোটা বটে, কিন্তু যে দিনকাল পড়েছে আমার তো মোটেই কাজটা লোভনীয় বলে মনে হচ্ছে না। এই দেখুন, এই 1 মাস জাল স্বদেশদ্রোহী সেজেই প্রাণটা ওষ্ঠাগত হয়ে উঠেছে। এই পুলিশের চাকরি নিলে তো আসল দেশদ্রোহী হতে হবে। কোথায় কে বিলিতি নুন ফেলে দিয়েছে, যাও তাকে ধরো। কোথায় কোন ছেলে বন্দে মাতারম বলেছে, মারো তার মাথায় রেগুলেশন লাঠি। সেসব আমি পারবো না ভাই, তার চেয়ে বারে আমার এই উপবাসই ভালো। দেখো, আমার মনে হয় ডেপুটিগিরি পেলেই যে তুমি সন্তুষ্ট এটা জানতে পারলে গভর্নমেন্ট তোমাকে তাই দিতে চাইতো। সেটা গভর্নমেন্টকে জানানো ভালো, বুঝলে? যাও যাও, শিলংয়ে গিয়ে না হয় একবার চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করো। আরে এখনো সরকারি চিঠিপত্র কিছুই পেলাম না, শুধু ইংলিশম্যানের এই প্যারা দেখেই ছুটবো। আর এই ইংলিশম্যানের ও প্যারা গভর্নমেন্টের চিঠিরই সমান। তাই স্থির হলো, সেই দিন রাতেই সুবোধচন্দ্র শিলং যাত্রা করলেন। পরের সপ্তাহের আসাম গেজেটেই দেখা গেল সুবোধবাবু 8ম গ্রেডের ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হয়েছেন। সুবোধবাবু এখন ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট। সৌভাগ্যবশত এখনও তাকে কোনো স্বদেশী মামলা বিচার করতে হয়নি। এখন আর তিনি গুড় দিয়ে চা খান না, কাশীপুর কলের উৎকৃষ্ট দেশীয় চিনি ব্যবহার করেন। আবার আটানা সেরের তামাকি চলছে। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরও একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।